গল্পকথকে আবার সবাইকে স্বাগত। আজকে পাঠ করে শোনাচ্ছি চিঠি পাওয়ার পর। গল্পটি নেওয়া হয়েছে বনফুলের শ্রেষ্ঠ গল্পের বইটি থেকে। শুরু করছি আজকের গল্প চিঠি পাওয়ার পর। সমস্ত দিনটা যেন আর কাটছে না। তাকে আর একবার দেখতে পাবো এই আশায় বিভোর হয়ে রয়েছি। যাকে জন্মের মতো ছেড়ে এসেছিলাম, আবার সে তাকে দেখতে পাবো এই কল্পনাও করিনি। সে যে এ পথে আবার আসতে পারে তার সম্ভাবনা পর্যন্ত ছিল না। অসম্ভব, কিন্তু সম্ভব হয়েছে। সে আসছে এবং আমি তার দর্শন আকাঙ্ক্ষার অধীর হয়ে উঠেছি। আমার বিগত স্বপ্ন জীবন পুনরায় স্বপ্নায়িত হয়ে উঠেছে, যদিও মাত্র 5 মিনিটের জন্য, যদিও বা তার সঙ্গে সাম্যী থাকবে। তথাপি ঘটনাটা আমার জীবনের বৃহত্তম ঘটনা বলে মনে হচ্ছে। যত কম সময়ের জন্যই হোক এবং যেভাবেই হোক, তাকে আর একবার দেখতে পাবো, তাই যে পরম লাভ। চিঠিটা আবার খুলে পড়লাম। শ্রীচরণ ইস্যু, উনি লখনৌ বদলি হয়েছে। পাটনা হয়েই আমরা যাব। আমাদের গাড়ি পাটনায় রাত্রি 8:30টায় পৌঁছবে। 5 মিনিট মাত্র থামবে। আপনি যদি স্টেশনে আসেন সুখী হব। অনেক দিন আপনাকে দেখিনি, দেখতে ইচ্ছে করে। আসবেন তো? আশা করি আমাকে একেবারে ভুলে যাননি। অমিতা। কিছুই ভুলিনি। অতীতের সেই স্বপ্নময় দিনগুলি, তাদের সমস্ত বর্ণসুষমা নিয়ে আবার ধীরে ধীরে জেগে উঠেছে। বিশেষ করে মনে পড়ছে সেই দিনটার কথা, যেদিন অনেক ইতস্তত করে আশা আকাঙ্ক্ষা উদ্বেল হৃদয়ে তাকে প্রথম প্রণয় নিবেদন করেছিলাম। মনে ভয় ছিল, যদি সে ভুল বোঝে, যদি সে রাগ করে। কিন্তু সে কিছুই করেনি। স্মিত মুখে সহজভাবে সে আমার নিবেদন শুনেছিল। তার লজ্জারুণ কপোল, অকম্পিত অধর, আনন্দিত নয়ন, তার সেদিনকার সম্পূর্ণ আলেখ্যখানি আমার মনের পরতে পরতে উজ্জ্বল বর্ণে আঁকা রয়েছে। কখনো বিলুপ্ত হবে না। পরিপূর্ণ সুখ মানুষের জীবনে বহুবার আসে না। আমার জীবনে একবার মাত্র এসেছিল, আর আসবে না, তাও জানি। স্মৃতির ওপর নির্ভর করে জীবনের অবশিষ্ট দিনগুলি কাটাতে হবে। ভুললে চলবে কেন? ভুলিনি, এক দণ্ডের জন্যও তোমাকে ভুলিনি, ভুলতে পারি না। তোমাকে এ জীবনে বহির্লোকে পাইনি, তা সত্য, কিন্তু আমার অন্তর্লোকে যে আসন তুমি অলঙ্কৃত করেছ, সে আসন এখনো অবিচলিত আছে এবং চিরকাল থাকবে। তুমি তো আমাকে চেয়েছিলে, সমস্ত প্রাণ দিয়েই চেয়েছিলে, কিন্তু আমি তোমাকে নিতে পারলাম কই? তোমাকে ভালোবাসি বলেই তোমাকে ছেড়ে আসতে হলো। আমার দুর্ভাগ্য দিয়ে তোমাকে লাঞ্ছিত করতে আমি কিছুতেই পারলাম না। আমার দুর্ভাগ্য আমি একাই বহন করব। এই আমার ললাট লিপি। তোমাকে এর অংশভাগিনী করব কেন? তোমাকে ভালোবেসেছিলাম বলেই ত্যাগ করে এসেছি। ভগবান বলে কেউ আছেন হয়তো। এই নিখিল বিশ্বের কার্যকলাপ তারই অমোঘ বিধানে নিয়ন্ত্রিত হচ্ছে, এই ধারণা করে নির্মম নির্যাতনের মধ্যেও আমরা কিঞ্চিৎ শান্তি লাভ করি। তা না হলে অসহায় মানব অকারণ দুঃখের বোঝা বইতে পারত না। কে একজন মনীষী নাকি বলেছিলেন যে, ভগবান যদি নাও থাকেন, নিজেদের প্রয়োজনের খাতিরে একটা ভগবান আমাদের সৃষ্টি করে নিতে হবে। মানুষের পক্ষে ভগবানহীন জীবন অশান্তিজনক। আমিও আমার এই দুর্ভাগ্যটা অমোঘ বিধান বলে মেনে নিয়েছিলাম যে যিনি আমার স্বপ্ন সৌধ শীর্ষে নিদারুণ বজ্র নিক্ষেপ করেছিলেন, তৃষিত অধর সমীপবর্তী সুধাপাত্র যিনি অপ্রত্যাশিত রূঢ় আঘাতে বিচূর্ণিত করেছিলেন, তিনি করুণাময় পরমেশ্বরী। যা করেছেন তা উচিত বলেই করেছেন। ক্ষুদ্র বুদ্ধি নিয়ে আমরা তার বিধানের নিগূঢ় অর্থ বুঝতে পারি না।
সুতরাং তার কার্যকলাপে সমালোচনা করতে আমরা যে শুধু অপরাগ তাই নয়, অনধিকারী। নিরুপায় মন এই যুক্তি মেনেছিল। অমিতাকে ভালোবেসেছিলাম, অমিতাও আমাকে ভালোবেসেছিল। অমিতার বাবা মায়ের আপত্তি ছিল না, আমার দিকে তো বাবা মা ছিলই না। তবুও বিয়ে হলো না। সমস্ত যখন ঠিকঠাক, হঠাৎ একদিন কাশতে কাশতে এক ঝলক রক্ত আমার মুখ দিয়ে বের হয়ে পড়ল। জীবাণু পরীক্ষা করে বলল যক্ষার জীবাণু পাওয়া গেছে। সমস্ত শুনেও অমিতা কিন্তু আমাকে চেয়েছিল, আমি কিন্তু পারলাম না। বিবেকে বাঁধল। অমিতার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল। অমিতার মতো পাত্রী পড়ে থাকে না। সুন্দর স্বভাব, সুন্দর চেহারা, সুন্দর শিক্ষা। অমিতার মতো মেয়ে বাংলাদেশে বেশি নেই। আমার চোখে তো আর একটাও পড়ল না। রূপসী শিক্ষিতা মেয়ে হয়তো অনেক আছে, কিন্তু অমন মৃদু, অমন স্নিগ্ধ, অমন সুমিষ্ট স্বভাব তো আর কোথাও দেখলাম না। অমিতার বাবা মায়ের অমিতার জন্য যে পাত্রটি নির্বাচন করেছিল, তিনিও অমিতার উপযুক্ত। বড় বংশের ছেলে, বড় চাকুরি করে, স্বাস্থ্যবান সুরূপ ভদ্রলোক, কোনো দিক দিয়ে কোনো খুঁত নেই। আইনত অমিতা সুখে থাকার কথা, হয়তো সুখেই আছে, কিন্তু কেন জানি না আমার অন্তর্নিবাসী অবুঝ ব্যক্তিটির বিশ্বাস অমিতা সুখে নেই। আমার ধারণা অমিতা আমাকে পেলেই বেশি সুখী হতো, যদিও আমি অমিতার স্বামী অপেক্ষা সব দিক দিয়েই নিকৃষ্ট। তবুও মনে হয় অমিতা এখনো মনে মনে আমারই প্রতীক্ষা করছে। অত্যন্ত যুক্তিহীন এই স্বপ্নটা আমি মনে মনে আঁকড়ে আছি যে তার স্বামীর বড় বংশ, বড় চাকরি, সুন্দর রূপ, অটুট স্বাস্থ্য সত্ত্বেও সে ততটা সুখী নয় যতটা সুখী সে হতে পারত যদি আমাকে বিয়ে করত। হয়তো এটা আমার অহমিকা, কিন্তু বিশ্বাস করুন, এই অহমিকাটুকুকে আশ্রয় করে আমি বেঁচে আছি। সর্বগ্রাসী জলপ্লাবনে সমস্তই ডুবে গেছে, অহমিকার ক্ষুদ্র দ্বীপটুকু শুধু জেগে আছে। অত্যন্ত নিঃসঙ্গভাবে তারই ওপর দাঁড়িয়ে আমি বেঁচে আছি। আবার তার চিঠিটা খুলে পড়লাম। দেখা হলে কি বলবো তাকে? এতদিন পরে দেখা, মাত্র 5 মিনিটের জন্য। স্টেশনের ভিড়ে 5 মিনিটের মধ্যে কি তাকে বলবো? অথচ বলার কত কথাই মনের মধ্যে জমে রয়েছে, কিন্তু মাত্র 5 মিনিটের মধ্যে সমস্ত কথা গুছিয়ে বলবো কেমন করে? হয়তো কিছুই বলা হবে না, হয়তো অতি সাধারণ কুশল প্রশ্নের ভেতর দিয়েই এই অতিশয় মূল্যবান 5টি মিনিট অতিবাহিত হয়ে যাবে। জীবনে হয়তো তার সঙ্গে আর দেখাই হবে না। হয়তো হঠাৎ মনে হলো তার স্বামীর সঙ্গে থাকবে। আবার চিঠিটা খুলে পড়লাম। সমস্ত দিন বাজারে ঘুরেছি। কলকাতার মিউনিসিপ্যাল মার্কেটে ডালমুট অমিতার বড় প্রিয় বস্তু ছিল। নানা স্থানে ঘুরে ঠিক সেরকম ডালমুট জোগাড় করতে পারলাম না। হয়তো এখনকার জিনিস তার পছন্দ হবে না। একজনকে ফরমাস দিয়েছি, সে আশ্বাস দিয়েছে সন্ধ্যা নাগাদ ভালো ডালমুট প্রস্তুত করে দেবে। ডালমুট ছাড়া অমিতার জন্য আর যে কি নিয়ে যাওয়া স্থির করতে পারছিলাম না। জামা কাপড় ময়লা হয়ে গেছে, মেসের চাকরটাও ছুটি নিয়ে বাড়ি গেছে। নিজেই একটা জামা কাপড় সাবান দিতে বসলাম। ময়লা জামা কাপড় পরে তার সঙ্গে দেখা করতে পারবো না। সন্ধ্যা হয়ে গেছে। হঠাৎ মনে পড়ল কিছু গোলাপ ফুল জোগাড় করে নিয়ে গেলে কেমন হয়? লাল নয়, সাদা গোলাপ। নরেনদের বাড়িতে আছে, গেলেই পাবো। হাত ঘড়িটার দিকে চেয়ে দেখলাম 6:30 বেজেছে, এখনো দেরি আছে। নরেনের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। নরেনদের বাড়ি থেকে যখন বের হলাম তখন চতুর্দিক অন্ধকার। বড় বড় সাদা গোলাপগুলো খুব সুন্দর। অমিতা নিশ্চয়ই খুশি হবে। ফুলগুলো পেতে কিন্তু দেরি হয়ে গেল। নরেন বাড়ি ছিল না,
মালিটাও বাজারে গিয়েছিল। রাস্তায় নেমে হাত ঘড়িটা আর একবার দেখে নিশ্চিত হলাম ট্রেনের এখনো 1 ঘন্টা দেরি আছে। মাত্র 7:30 বেজেছে। যে লোকটাকে ডালমুটের ফরমাস দিয়েছিলাম সে এখান থেকে কিছু দূরে একটা গলির মধ্যে থাকে, সেখানে গেলাম। তারপর স্টেশনে নানা ধরনের যাত্রী নানা ধরনের জিনিসপত্র নিয়ে ট্রেনের অপেক্ষা করছে। ডালমুট ও গোলাপ নিয়ে আমিও অন্যমনস্কভাবে প্ল্যাটফর্মে পায়চারি করছি। সমস্ত অন্তর জুড়ে একটা বেদনাময় অনুভূতি ধীরে ধীরে স্পন্দিত হচ্ছে। কতক্ষণে আসবে ট্রেনটা? একজন রেলওয়ে কর্মচারী কিছু দূরে দাঁড়িয়েছিল। তাকে জিজ্ঞাসা করলাম, লখনৌগামী ট্রেনটি আসার আর কত দেরি আছে? তিনি নির্বিকারভাবে বললেন, সে ট্রেন তো 8:35-এ ছেড়ে গেছে, এখন অন্য ট্রেন আসছে, এখন তো 9:30। সে কি? নিজের হাত ঘড়িটা দেখলাম, 7:30 বেজে রয়েছে। হঠাৎ মনে হলো আজ সকালে ঘড়িতে দম দিইনি। অমিতার চিঠি পেয়ে এমন অন্যমনস্ক হয়ে পড়েছিলাম যে ঘড়িতে দম দেওয়ার কথা মনেই ছিল না। বিমূঢ়ভাবে দাঁড়িয়ে রইলাম। আজকের গল্প এখানেই শেষ হলো। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এখনো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।